আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের অপচেষ্টা রোধে 3 বাহিনী সহ সব সংস্থাকে কঠোর পদক্ষেপের নির্দেশ। গণমাধ্যমে হামলার ঘটনায় 20 জন শনাক্ত। দেশকে ধ্বংসের কিনারায় চলে গেছে বলে তারেক রহমানের দাবি। ক্ষমতায় গেলে ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মবক্রেসি বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র ফেরাতে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখতে হবে মন্তব্য। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি, ঢাকার প্রত্যাখ্যান। প্রতিবেশীর ওপর ভরসা রাখতে চায় বাংলাদেশ। এবং মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করেছে। তবে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে 3 বাহিনী সহ সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে ইসি। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর কার্যক্রম আবারও চালু হবে। গণমাধ্যম অফিসে হামলার ঘটনায় 20 জনকে শনাক্ত করা হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রথমবারের মতো 3 বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক। বেলা 12টায় নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রায় 1 ঘন্টা চলে তাদের বৈঠক। নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন সহ বেশ কিছু ইস্যুতে বিকাল 3টায় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কিছু বরদাস্ত করা হবে না। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে। এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিন্দা জানানো হয় গণমাধ্যম অফিসে হামলার ঘটনার। সিইসির সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনে নিজেদের প্রস্তুতির কথা 3 বাহিনী প্রধান তুলে ধরেছেন বলে জানান ইসি সানাউল্লাহ। বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ইতোমধ্যে অন্ততপক্ষে 20 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি। কিছু টেকনিক্যাল বিষয় আর কিছু সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আশ্বস্ত করেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। পরিবেশ ফেরত আসবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন।
আমার বিএনপি নেতা কর্মীদেরকে বলতে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বিএনপি। এ উপলক্ষে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে বিএনপি সেগুলো আবার নতুন করে গড়ে তুলবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে, প্রান্তিক গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, অতীতেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণ হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সব মব কালচার বন্ধ করতে সরকার ব্যর্থ। 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে সঠিক ভূমিকা রাখতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দা জানিয়ে সম্পাদকরা বলেছেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাহুল রায় জানাচ্ছেন, দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের হামলার প্রতিবাদ জানিয়ে মবক্রেসি বন্ধে কঠোর হওয়ার কথা বলেন বিএনপি নেতারা। প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সবসময়, আমরাও জেনেছি কিন্তু সেটা আমলে হলো না। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে ডেমোক্রেসি? আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার, সেই নেতা জনাব তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই, ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। প্রতিটা গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ তাকে বাছাই করবে, সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। জনগণ যেখানে তার মালিকানা ফেরত পায় সেই আবহ প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে তারেক রহমানকে আমরা এই বাংলাদেশে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছি। গণমাধ্যমে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের কথা বলেন সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। ডেইলি স্টার প্রথম আলোর উপর হামলা হলো, এরপরে কি হবে কেউ জানে না। তারেক রহমান আসবেন, তারেক রহমান সেই প্রতিশ্রুতি দেবেন, সেটা আমি জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই। এখন সালাউদ্দিন ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু ইন্ডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব, যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে না। যদি বিএনপি আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এটা বলবো, বিএনপির কাছ থেকে আমরা আরো অধিক সহ্য শক্তি, আরো অধিক আমাদের সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা,
বাকিটা তো নেতৃত্বের দলের সবটার উপর নির্ভর করে তারা কতটুকু মানবেন না মানবেন করবেন। তবে শুনবেন, জানবেন, এখানে নিশ্চিত আশা করি আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনগুলো আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। এটা দেখতে চাই না যে কোনো নিরাপত্তা সংস্থা থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। গণতন্ত্রের স্বার্থেই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে আহ্বান জানান প্রত্যেকেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ মনে করে কূটনৈতিক জোনের ভেতরে অবস্থিত বাংলাদেশ হাউস পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যদের। তবে এখনই ভারতে বাংলাদেশের মিশন সংকুচিত করার কথা ভাবছে না ঢাকা, বরং ভরসা রাখতে চায় ভারতের ওপর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম সীমান্ত পার হয়েছেন এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আসামির শেষ অবস্থান এখনো পর্যন্ত জানা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে ওসমান হাদিকে গুলি করা হতে পারে। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ফয়সালের বাবা, স্ত্রী সহ পরিবারের কয়েকজন সদস্য আছেন। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেকাব চৌধুরী এবং বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্ব বাহিনীর পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করেন। 15 ডিসেম্বর আগারগাঁয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীরুত্তমের প্রতি শেষ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। বিমান বাহিনীর আয়োজনে জোহরের নামাজের পর ঘাঁটি বাসারে AK খন্দকারের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। জানাজায় অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। চকর মালিথা জানাচ্ছেন। 1971-এর 25শে মার্চ পাকিস্তান বিমান বাহিনীর তখনকার গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকারের নেতৃত্বে উইং কমান্ডার MK বাশার, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, স্কোয়াড্রন লিডার সদরুদ্দিন, ফ্লাইট অফিসার বদরুল আলম এবং পাইলট নুরুল কাদের বিমান বাহিনী থেকে প্রথম বিদ্রোহ করে বেরিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধদিনের সেই সহযোদ্ধার নামে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডেই জোহরের নামাজের পর AK খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা। বিমান বাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন অফিসার AK খন্দকারের কফিন নিয়ে জানাজা মঞ্চে আসেন। লাল সবুজের পতাকা তার কফিনের উপর উঁচু করে ধরে রাখেন। পরে অস্ত্র উঁচিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানাজায় অংশ নেন। আল্লাহু আকবার। পরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম AK খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস।
একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার ফ্লাই পাস্ট করে মরহুম একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করে। বিমান বাহিনীর শাহীন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সত্যের পথে সদা নির্ভীক এই বীরকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিমান বাহিনী সদর দপ্তরে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করা হবে। ড্রোন ও অ্যারোস্পেস প্রযুক্তিতে ব্যবহারিক প্রশিক্ষণ, ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং ও ইন্টার্নশিপ এতে অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ আধুনিক এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে হামলাকারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে 27 বছর বয়সী হামলাকারী মুখোশ ও বুলেট প্রুফ ভেস্ট পরে ধোঁয়া তৈরি করে একাধিক বোমা ছুড়ে মারে। দেশটির প্রধানমন্ত্রী চৌ জং তাই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন, তবে এখনও হামলার কারণ স্পষ্ট নয়। এ ঘটনায় তাইওয়ান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, মহাসড়ক ও বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবাদের সময় হলো আবারও বিরতির। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং অন্তর্ভুক্তিমূলকভাবে রূপান্তরের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। রাজধানীতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা শীর্ষক এক বিশেষ সংলাপে এসব মতামত উঠে আসে। অনুষ্ঠানে নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, অ্যাডটেক উদ্যোক্তা, গবেষক ও উন্নয়ন খাতের অংশীজনরা অংশ নেন। আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, শিখর সিইও শাহির চৌধুরী, কলামিস্ট, ব্যাংকার, শিক্ষাবিদ ও সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা শাফকাত রাব্বি এবং এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন বানচালের অপচেষ্টা রোধে 3 বাহিনী সহ সব সংস্থাকে কঠোর পদক্ষেপের নির্দেশ। গণমাধ্যমে হামলার ঘটনায় 20 জন শনাক্ত। দেশকে ধ্বংসের কিনারায় চলে গেছে বলে তারেক রহমানের দাবি। ক্ষমতায় গেলে ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মবক্রেসি বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র ফেরাতে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখতে হবে মন্তব্য। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি, ঢাকার প্রত্যাখ্যান। প্রতিবেশীর ওপর ভরসা রাখতে চায় বাংলাদেশ। এবং মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায়। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।